সুভাষ চন্দ্র রায়। সুভাষ চন্দ্র রায় কি রেডি আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, সুভাষ চন্দ্র রায়কে প্রশ্ন করবেন আমাদের কেসিবাল স্যার। রোল নাম্বার 1 সুভাষচন্দ্র রায়। প্রেসিডেন্ট স্যারকে অসংখ্য ধন্যবাদ। সুভাষচন্দ্র রায় হচ্ছে আমাকে প্রশ্ন করবেন পামিস্ট্রির উপরে একটা, অ্যাস্ট্রোলজির উপরে একটা, আর নিউমারোলজির উপরে একটা। করেন স্যার আমি স্যার আমি প্রশ্ন করি, উত্তর দিয়ে দিই স্যার। যে এই প্রেসিডেন্ট স্যার অনুপস্থিতে স্যার গৌরাঙ্গলাল স্যার তার সম্পর্কে অনেক কিছু বলছে, কিন্তু একজন ভালো রাষ্ট্রে উকিল হইতে তার কি কি গুণ থাকতে হইবে এটা আমি সংখ্যাতত্ত্ব, তারপরে রেখা এবং বৈদিক জ্যোতিষদের বলি স্যার। হ্যাঁ, প্রশ্ন আগে দেন, আগে প্রশ্ন করেন। এটা তো দুপুরের সময় একজন দক্ষ হইলে তার হাতে কি কি রেখা থাকতে হইবে এবং সংখ্যাতত্ত্বে তার কোন কোন সংখ্যা অ্যাক্টিভ থাকতে হবে, ভাগ্য থাকতে হইবে। হ্যাঁ বলেন তাহলে। হ্যাঁ স্যার, সবাই চরণে প্রণাম। আপনার আশীর্বাদে থাকলে আমি বলতে পারবো, আমি কিছুই বলতে পারবো না। আপনি যা বলাইবেন, যা শিখেছেন ওই আমি বলবো, এর বাইরে আমি কিছু বলতে পারবো না, আমার প্রশ্ন হচ্ছে অ্যাস্ট্রোলজির উপরে একটা প্রশ্ন যদি আপনি করবেন, পামিস্ট্রির উপরে একটা প্রশ্ন করবেন, নিউমারোলজির উপরে একটা প্রশ্ন করবেন। এটা হচ্ছে আমার প্রশ্ন। একই প্রশ্ন তো স্যার পুরার উপরে তো যারা এই যে যদি উকিল হইতে হয় তাহলে তার কি কি, বা জাস্টিস হইতে হলে তার জ্যোতিষে তার কি কি ভাবগুলো ভালো থাকতে হবে, কি কি থাকতে হইবে, তারপরে ইতে হস্তরেখায় কি কি তার গুণ থাকতে হইবে, কোন কোন জায়গায় ভালো থাকতে হবে, এবং সংখ্যাতত্ত্বে কোন কোন জায়গায় ভালো থাকতে হবে, একটা দিয়ে হয়ে যায়। গৌরাঙ্গলাল স্যার যারা দুপুর সময় সর্বশেষ বলছিল যে প্রেসিডেন্ট স্যার তখন স্যার ছিল না, যদিও অসংখ্য ধন্যবাদ। না, আমি ওইটার উপরে অসংখ্য ধন্যবাদ স্যার। প্রথমেই তো সুভাষচন্দ্র রায় বলেছেন যে একজন দক্ষ জ্যোতিষ হতে গেলে ওনার অ্যাস্ট্রোলজিতে কি থাকবে? জ্যোতিষ না স্যার, উকিল স্যার। ও, উকিল হতে গেলে কি হতে হয় এটা আমি কেমন জানবো? এটা তো তাহলে ফেল। না স্যার, ওটা আমি স্যার বলি, আপনার বলবেন কেন? আমি তো ছাত্র আপনার। না না, আমি তো বলবো, আপনি প্রশ্ন করবেন। না স্যার, আপনি আমার কণ্ঠে আছে আমি জানি, আমি বলি স্যার। আপনি আমার বলতে বলেন, আমি হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, আমি বলবো না, যা বলবেন আপনিই বলবেন, আমি শুধু মুখ লড়াই যাবো। প্রণাম গুরুদেবের চরণে। একজন সঠিক দক্ষ এবং গুণীমানী যদি উকিল হইতে হয়, তার প্রথমে বৈদিক জ্যোতিষে বলি। তার বৈদিক জ্যোতিষে তার প্রথমে রাহুর পর্ব ভালো থাকতে হইবে। রাহু হইলে ঝুরঝামেলার কারক গ্রহ। ভুল বলছি, হস্তরেখায় না, মানে বৈদিক জ্যোতিষে তার রাহু ভালো থাকতে হইবে। রাহু হইলে ঝুরঝামেলার কারক গ্রহ, আবার ঝুরঝামেলা মিলানেরও কারক গ্রহ। এই দুইটাই রাহু, একই জন্য দুইটা দেখে। রাহু ভালো থাকলে ঝুরঝামেলা মিলাইতে পারবে, রাহু খারাপ থাকলে ঝুরঝামেলা তার হবে। তা প্রথমে তার রাহু ভালো থাকতে হইবে। তারপরে শনি দেখে আইন কানুন, এগুলো ন্যায় নীতি। ভালো জ্যোতিষ, ভালো উকিল হইতে হলে তার শনির ক্ষেত্র ভালো থাকতে হইবে। শনি ভালো থাকতে হবে, শনি উচ্চ থাকতে হইবে, শনি ভালো থাকতে হইবে। তারপরে তার থাকতে হবে বৃহস্পতি, সর্বগুণে গুণান্বিত বৃহস্পতি, সর্বজ্ঞান দান করে। তারপরে তার ভালো থাকতে বুধ, বুধ চটজলদি উত্তর দেয়, যে কোনো প্রশ্ন করলে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয় এই বুধ। তারপরে থাকতে হবে তার মঙ্গল ভালো, মঙ্গল গবেষণা করে, বিশ্লেষণ করে। এগুলো তার ভালো থাকতে হবে। এগুলো ভালো না থাকলে সে কোনো জন্য জ্যোতিষ হইতে পারবে, ভুল বলছে, উকিল হইতে পারবে না। তারপর সে কতদূর প্রসার হইবে, তার কতদূর মানুষে তারা চেনবে। একজন উকিল তো হাজার হাজার উকিল আছে ঘরে বসে থাকে, মানে এই একজন উকিল যে কতদূর ভালো হবে। স্যার আমার কথা রিপ্লাই হয় স্যার, এটা বুঝতে, এটা দেখা যাবে চন্দ্রের পর্ব দিয়া। তার চন্দ্র যদি ভালো থাকে, চন্দ্র ভালো থাকলে চন্দ্র জনসংযোগের কারক গ্রহ, সবার সে প্রচার হয়ে যাবে।
স্বয়ং চন্দ্র তার ভালো থাকবে, তার মনও ভালো থাকবে, সে সবাই আন্তরিকতার সাথে আপন করে নিতে পারবে। এইটা এবার হস্তরেখায় রাহুর পর্ব তার ভালো থাকতে হইবে। এবং রাহুর পর্বে ছোট ছোট রাহু রেখা অন্তত দুই একটা রাহু রেখা ভালো না থাকার চাইতে দুই একটা রাহু রেখা থাকা ভালো। রাহু হলে ঝুরঝামেলা কারক গ্রহ। এই যে রাহু ভালো না থাকলে সে কোনোদিন উটি ভালো হতে পারবে না। এবং উপল্লী পেশায় সাধারণত রাহু এবং মঙ্গল দুইটা দরকার। তার শিরোরেখা রাহু হইতে মঙ্গল পর্যন্ত যাইতে হবে, মঙ্গলের দিকে যাইতে হবে, সূক্ষ্ম হয়ে মঙ্গলের দিকে যাইতে হবে এবং মঙ্গল পর্বটা ভালো থাকতে হবে। আমি মনে করি প্রেসিডেন্ট স্যার এটা আছে, হ্যাঁ, নাহলে এত ফেমাস উকিল হইতে পারে না। মঙ্গল পর্বটা ভালো থাকতে হইবে। তারপরে আইন কানুন ন্যায় নীতি এগুলো শনির আঙ্গুলো সোজা হইতে হইবে এবং শনি পর্ব ভালো থাকতে হইবে। এবং হাতে নিচে থাকতে হবে চতুর্ভুজ আকৃতি, উপর থাকতে হবে ত্রিভুজ আকৃতি। আঙ্গুলগুলা বেশি লম্বা হবে না, একটু খাটো থাকবে, হাতটা মোটামুটি শক্ত থাকবে, একেবারে নরম না। এই তারপরে ওই চন্দ্র তো আগে বললে গেছি, চন্দ্র তার ভালো থাকতেই হবে। চন্দ্রের ক্ষেত্রে ভালো থাকতে জাল বিন্দু ক্রস থাকতে পারবে না। চন্দ্র ভালো থাকলে সে সবার সাথে মিলতে পারবে, সে সবার মধ্যে পরিচিত হতে পারবে, সবাই তাকে ভালো জানবে এবং তার মনও ভালো থাকবে। হ্যাঁ, আর বৃহস্পতি জ্ঞান দেবে, গরিমা দেবে, বিবেক দেবে, বুদ্ধি দেবে। বৃহস্পতি এটা বিজ্ঞান কারক গ্রহ, বিজ্ঞানী বলা চলে এবং সর্বক্ষেত্রে জ্ঞানী বৃহস্পতি দেবে। এখন পামিস্ট্রিতে হাতে তার রবি রেখা ভালো থাকতে হইবে। আর যে কোনো জায়গা দিয়ে একটা রবির একটা ভাগ্য রেখা উঠে রবির পর্ব বা শনি পর্বে যাইতে হবে, শনি পর্বে গেলে বেশি ভালো। হ্যাঁ, এবার পামিস্ট্রিতে রবি ভালো থাকতে হইবে। তারপর ওই যেগুলো বলছি, দুই সংখ্যা চন্দ্র ভালো থাকলে সবার সাথে পরিচিত হইতে পারবে। তারপরে চার সংখ্যা রাহু ভালো থাকতে হইবে। হ্যাঁ, তারপর অসংখ্য ধন্যবাদ। যত ভালো থাকতে। হ্যাঁ, সুভাষচন্দ্র রায়, অসংখ্য ধন্যবাদ প্রেসিডেন্ট স্যার, আমার প্রশ্ন কমপ্লিট। ধন্যবাদ স্যার। কিন্তু সবগুলিতে বলছে, কেতু বলে নাই। আচ্ছা, কেতু আছে। আমাদের গৌরঙ্গলাল মন্ডল স্যার, অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার করেন। বাবু নমস্কার। প্রণাম স্যার। আপনারা তো আজকে এতদিন একটা নদীতে ডাব দিছিলেন, নদী পাড়েছেন, আজকে আপনাদের সাফল্য পৌঁছাচ্ছেন আর সামান্য সময় বাকি পার হয়ে গেছে। হাতের আপনার তো পরিস্থিতি অনেক অভিজ্ঞ, এই হাতের করতলে যদি এই নিচু থাকে এই জাতকটা বা জাতকটা কি অবস্থা? করতলে স্যার মাঝাটা, স্যার আমি ভালো বুঝি না, করতলে মাঝাটা নিচু থাকলে, করতলে মাঝখানটা এই যে আমরা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানটা যদি নিচু থাকে, হ্যাঁ, এই জাতকটা কি হয়? স্যার এই জাতকটা হইলে যে এইটা আমার গুরুদেব খুব ভালো করে শিখাইছে। আমি একটু ভালো করে বলবো না একটা সংখ্যা বলে দেবো? আপনার যেটা খুশি সেটা বলেন, আপনার তো অনেক অভিজ্ঞ লোক, যেভাবে স্যার ক্ষমা করবেন, আমার কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা ওই আমার গুরু ডক্টর কেসিপালের, উনি যা বলে আমি এই বলি, এর বাইরে আমি কিছু বলতে পারি না। এই বলতে আমার কোনো ক্ষমতা নাই আমার। হাতের মাঝখান দিয়ে কেতুর পর্ব দেখা হয়, কেতুর পর্ব তার ভালো আছে না খারাপ আছে এটা দেখার, এটা স্যার সবে একটু বিস্তারিত বলি স্যার। আমার গুরুদেব যেটা শিখাইছে, কেতুর পর্বটা পরীক্ষা করার কায়দা হলো হাতে যে জল ধরবো, জল গড়াইয়া পরিয়ে যায়, তাই বলবো যে কেতুর পর্বটা ভালো আছে। আর যদি জলটা ভিতরে থাকতে যাবে মানে মেইন কথা হলো একটু যদি নিচু হয়, তাই কেতুর পর্ব ভালো না। এই কেতুর পর্ব যদি খারাপ হয় তাহলে তার গোপন শত্রু থাকতে পারে, গোপন রোগ থাকতে পারে, উচ্চস্থান দিয়ে পতন হইতে পারে। হ্যাঁ, তারপর তার ভিতরে একরকম থাকে, বাইরে একরকম থাকবে। হ্যাঁ, আর এই কেতুর পর্ব যদি ভালো হয় তাই তার অনেক গুণে গুণান্বিত হইবে। হ্যাঁ, আর কেতু যেহেতু বৃহস্পতি, এই যে কেতু যদি ভালো থাকে, কেতু যদি স্ট্রং থাকে, এই ব্যক্তি প্রথমবারে কেতু হইলে যাইয়া দ্বাদশ ভাবের কারক গ্রহ, মানে ওই মানে যেটা দিয়ে মুখ্য বিচার করা হয়, উনি একজন ধার্মিক মানুষ হইবে, জ্ঞানী হইবে, গুণী হইবে, ভিতর বাইরে এক হইবে এবং অনেক গুপ্ত বিদ্যা উনি জানবে। উনি জমিদার হবে না? জমিদার স্যার, জমিদারের কথা একটু বলে যখন বলছেন, জমির কারক গ্রহ হয়েছে মঙ্গল, কিন্তু মঙ্গল শুধু নিজের কিন্তু জমির কারক গ্রহ না, ভূ সম্পত্তি দেখাশোনা করে। জমির কারক গ্রহ বুধ,
আমাকে ওই জন্মকুণ্ডলী শুধু জমি, যদি জায়গা জমি একমাত্র বুধ দেখে, জায়গা জমি, তারপরে যে ওই যে কন্যা সন্তান, তারপর দিয়া চল যদি সিদ্ধান্ত, মানে যেটাকে গণিত শাস্ত্র, এর মালিক বুধ, এর মালিক কেতু না। কিন্তু কেতু ভালো না থাকলে তো সে জমিদার হইতে পারে না। স্যার জমিদার হইতে হলে প্রথমে ভালো হইতে তার বুধ, এইটা ভালো না হলে সে কোনোদিনও জমিদার হইতে পারবে না। এবং জন্ম ছকে যদি বুধ একলাই এক ঘরে থাকে, তাহলে তো কেতু ভালো আর সব ভালো, তবুও জমিদার হইতে পারবে না। বুধ একা যদি কোনো ঘরে একা থাকে, তাহলে ওই সবচেয়ে আমাদের দ্বাদশ রাশির মধ্যে দাদা নবগ্রহের মধ্যে বুধ সবচেয়ে খারাপ, ঘাতক। আমরা বলি শনি খারাপ, মঙ্গল খারাপ, এই মঙ্গল দোষ খারাপ, কালসর্প খারাপ, কিছু খারাপ না, খারাপ হয় যে বুধ। বুধ যদি একা এক ঘরে থাকে, সে ঘরটারে শেষ করে দিয়েছে। এবং বৃহস্পতি যদি 2, 4 1, 2, 4 সাথে থাকে, তাহলে সে ঘরটাও শেষ, তার বিবাহিত জীবনটা শেষ করে দেয়। এই দুজন বেশি ঘাতক। আসলে আমরা ঘাতক বলে শনিরে আর মঙ্গলে, এরা ঘাতক না, তো ঘাতক না, ঘাতক বুধ। আর বুধ যদি কোনো ভালো গ্রহের সাথে থাকে, তাহলে মঙ্গলের সাথে থাকলে তো বড় জমিদার হয়ে যাবে, নাইলে স্যার হবে না। ধন্যবাদ। অনেক ভালো বলছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনার ছেড়ে দিচ্ছি। আপনি তো মানে সব দিকে দেখতেছি খুব ভালো করতেছেন। এখন বলেন তো, আমরা যে সময়ের একক, সময়ের গুণী, যে আমাদের আছে, ক্ষণ আছে, পল আছে, নিমেষ আছে, দণ্ড আছে, এগুলি পারবেন? স্যার পারতাম তো, দণ্ড, পল, বিফল, এইটা তো স্যার। এগুলি পারেন? পারতাম স্যার, এখন পুরো তো মনে নাই স্যার। এই কয়দিন পর্যন্ত আর একটু প্র্যাকটিস করতে পারি না। মোর কিছু কিছু মনে আছে, দণ্ড, পল, বিফল। মানে পলক জানেন? পলক কি? এক পলক সমান কত সময়? 4 নিমেষ সম্ভবত স্যার, আমার ভালো খেয়াল নাই স্যার। এক পলক আপনার চোখের পাতায় যে বন্ধ হয় এবং হলে, এই যে সময়টুকু, এই সময়টুকু বলা হয় এক পলক। যাই হোক, এখন বলেন তো, 215 ডিগ্রিতে কোন রাশি হয়? 215 স্যার, আমি একটু মুখস্থ দেখলে করি না, একটু অঙ্ক করে দেখি স্যার। 30 ডিগ্রি তো 215 কোন জায়গায় যায়, আমি একটু দেখি স্যার। আচ্ছা যাই হোক, আপনি এত সময় পাবেন না। তারপর হলো আপনাকে সহজ একটা কথা বলি, যে আমাদের দ্বাদশ রাশিতে ঈশ্বর, স্ত্রী, দৈত্য, প্রাচীন, অগ্নি আছে, পানি আছে, মাটি আছে, তাই না? স্যার ঠিক আছে স্যার, আমি স্যার বলি স্যার, সবই বললে দিই আমি, এটা আমি ভালো জানি। বলেন। বলি আমাদের যে 9টা গ্রহ আছে এবং 12টা রাশি আছে, এই 9টা গ্রহের 5টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটা হলো প্রত্যেকটাই 2-2টা গ্রহ পাইছে, শুধু একটা গ্রহ পাইছে, সেটা বৃহস্পতি, আকাশ তত্ত্ব। তারপরে যে রবি এবং মঙ্গলের যে অগ্নিতত্ত্ব। তারপরে শুক্র এবং চন্দ্র হইলে জল তত্ত্ব। আর রইল যে শুক্র, চন্দ্র, আর শনি আর কেতু বায়ু তত্ত্ব। আর এখন স্যার মেষ রাশিতে বললে যাই সব, দ্বাদশ রাশি। হ্যাঁ বলি স্যার, মেষ রাশি থাকবে অশ্বিনী নক্ষত্র, তারপর একবার 30 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট থাকবে। কেতুর নক্ষত্র তার ভরণী থাকবে 13 ডিগ্রি 20 মিনিট, আর কৃত্তিকা থাকলে 3 ডিগ্রি 20। এটা মেষ রাশি হচ্ছে একটা অগ্নি রাশি। মেষ রাশির 2টা ঘর, একটা হলো মেষ রাশি, আর একটা হলো যে বৃশ্চিক রাশি। মেষ রাশি অগ্নি তত্ত্ব, এর পছন্দই অগ্নি, এই জন্য। বৃশ্চিক রাশি জল তত্ত্ব, এই জন্য মেষের পছন্দ অগ্নি রাশি। এই মঙ্গলের পছন্দ অগ্নি রাশি, এই বৃশ্চিক রাশি
মঙ্গল তার মূল ত্রিকোণ আর কি, তার এই জন্য এর কারণটা এটা, অন্য কোনো কারণ নাই। তত্ত্বের শুধু সমস্যা, তত্ত্বের জন্য ও হইলো অগ্নিতত্ত্ব, আর অন্যরা সে যে বৃষ্টির জল তত্ত্ব। জলেও আগুন জলে দেখবেন, তার আগুনের শক্তি থাকে না, এই জন্য ওই যে মেষ রাশিতে ও ভালো থাকে। মেষ রাশি দিয়া মেষ রাশিতে মঙ্গলের 3টা কারক আছে। একটা প্রথম কারক হলে যে মঙ্গল ধ্বংস করে, দ্বিতীয় কারক হলে মঙ্গল পালন করে, আর তৃতীয় কারক হচ্ছে যে মঙ্গল সৃষ্টি করে। তা মেষের মঙ্গলের 2টা কারক, সেটা হলো যে ধ্বংস করা আর পালন করা। আর বৃশ্চিকের মঙ্গলে একটি কাজ, সেটা হলো যে সৃষ্টি করা। তাই আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। 1971 সালে যখন পাকিস্তানিরা 1971 সালে আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ছিল, বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করছে, ব্যবসা প্রতিষ্ঠান করে। আর মঙ্গলের আরেকটা আছে, মঙ্গল পরাশ্রয় ফলদাতা। একজনের অর্ডার দিলেও কাজ করে, সেনাপতি তো, সেনাপতি নিজে কাজ করে না, প্রেসিডেন্ট অর্ডার দিবে, অন্যকে অর্ডার দিলেও কাজ করবে। তারপর যারা না, ওই মঙ্গল কি করছে, ওদেরকে প্রথম মারিয়ে ধরিয়ে মারছে। তারপর কি করছে, ওই এই দেশে যে লোকজনগুলো ছিল তাদের পালন করছে, ওরা সরিয়ে গেছে। আর বৃশ্চিকের মঙ্গল করছে কি, ওই যে মেষরাশিতে ওই পাকিস্তানিরা যে চলে গেছে, ওই জায়গাগুলো ওরা আবার নতুন বসতি স্থাপন করছে, মানে সৃষ্টি করিয়ে দিয়েছে মেষের মঙ্গল। আবার মেষের মঙ্গল এটা হলো মানুষ সৃষ্টি করা আগুন, হ্যাঁ, প্রাকৃতিক আগুন না, সৃষ্টি করা আগুন। আর মেষের মঙ্গলের একটা কারকতা আছে, সেটা হলো দিয়া ভাই বিচার করা। আর মঙ্গলের একটা বড় সমস্যা আছে, সেটা হলো সন্তান। স্যার, হ্যাঁ, আমরা অনেকেই মনে করি পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি। স্যার একটু বলতে দেন। হ্যাঁ, পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি। আসলে পঞ্চম ভাব দিয়ে আমরা সন্তান বিচার করি না স্যার, পঞ্চম ভাব দিয়ে বিচার করি আমরা সন্তান সুখ। আর সন্তান বিচার করা হয় 3য় ভাব দিয়া। দেখবেন স্যার, আপনি ওই আমাকে অন্য ছাড়া যারাই আছেন, যাদের লগ্নে 3য় মঙ্গল বসে রয়েছে জাতকের, তাদের দেখবেন সন্তান হইতে কষ্ট, সন্তান হইতে আছে না। আর স্বামী স্ত্রী 2জনের লগ্নের মঙ্গল যে 3য় মঙ্গল প্রবল ভাবে থাকে, এদের সন্তান হইবি না। যতগুলো মানুষের সন্তান হয় না, এদের স্বামী স্ত্রী জন্মছক দেখে দেখবেন 95 থেকে 98% এই সমস্যা। হ্যাঁ, কিন্তু এদের সন্তান হওয়া যায়। এদের সন্তানের হওয়ার একটাই কাজ আছে, যদি বিবাহের পর 1 থেকে 1.5 বছরের ভিতর সন্তান নেই, ওই সময় এদের কোনো সমস্যা হয় না, সন্তান অনায়াসে নিতে পারে। এরপর যদি যত সময় যাইবে সন্তান হইতেই চাইবে না। আর এই মঙ্গলের কানেকশন যত বেশি হইবে, অত সন্তানের সমস্যা হইবে। এই জন্য মঙ্গলের পর্ব দিয়ে, হাতের এই মঙ্গলের পর্ব দিয়ে ভাই বিচার করা হয়, কোন সন্তান না। মঙ্গল পর্ব দিয়ে আমাকে প্রশ্ন দিয়েছেন, আপনি দিয়েছেন মঙ্গল পর্ব দিয়ে ভাই বিচার করায়, ওটা শুধু ভাই বিচার করায়, সন্তান বিচার করা হয় না। তারপরে আমরা শুক্রে আছি স্যার, বৃষ হইলে একটা স্থির রাশি, পিতৃ রাশি, এবং এটা মহারাশির 2য় রাশি। আমরা অনেকের শিক্ষা বিচার করি, বাচ্চারা যে কতদূর পড়াশোনা করবে। বাচ্চাদের পড়াশোনা প্রথম বিচার করতে হবে 2য় ঘর থেকে, না 4র্থ ঘর থেকে না। প্রাক প্রাথমিক শিক্ষা বিচার করা হয় 2য় ঘর থেকে। বাচ্চারা ষোড়শ সমাজে পড়তে চায় না, সমস্যা, ওই প্রাক প্রাথমিক এটা বিচার করা হয় 2য় ঘর থেকে। তারপরে 4র্থ ঘর থেকে বিচার করা হয় যে এসএসসি মাধ্যমিক পর্যন্ত শিক্ষা। কিন্তু আর মাধ্যমিকের পর্যায়ে উচ্চ মাধ্যমিক এটা বিচার করা হয় 9ম ঘর থেকে। আর 8ম ঘর থেকে বিচার করা হয় গবেষণামূলক শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে গবেষক, এগুলো 9ম ঘর থেকে বিচার করা হয়। তারপরে মিথুনের অধিপতি বুধ, মিথুনের কথা আগেই বললে গেছি। বুধ একটা দেবতক রাশি। হ্যাঁ, বুধের দুইটাই ঘর, একটা মিথুন আর একটা হলো জিয়া কন্যা। তা বুধ হলো জিয়া বায়ু রাশি, আর বুধ মিথুন হইলে বায়ু রাশি, আর বুধ হইলো যাইয়া দেবতক রাশি। দেবতক রাশির ভিতর থাকে 2টা সত্য, একটা থাকে মাটি আর একটা থাকে জল। কিন্তু বুধ আর মিথুন হইলো যাইয়া বায়ু রাশি, এই জন্য মিথুনের ঘরে বুধ ভালো থাকে না, ও কন্যার ঘরে ভালো থাকে। আর বুধের কথা তো আগেই বললে গেছি, বুধ যদি কোনো ঘরে একা থাকে, সে ঘরে সর্বনাশ করিয়ে দেয়। হ্যাঁ, এই মহারাশির স্যার বলবো এবার স্যার। হ্যাঁ, কর্কট বলি স্যার, আমার কথাটা বাজে। হ্যাঁ স্যার, কর্কটটা বলি শেষ করি। কর্কটটা একটু বলি স্যার। স্যার কর্কটটা একটু বলি, একটু বলতে দেন। বলতে চান 2 মিনিট বলেন। হ্যাঁ, কর্কটটা আমি 2 মিনিট বলি, এটা থামি আর বলবো না।
কর্কট হলো চন্দ্রের রাশি। কর্কট আমাকে রাশির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি কর্কট রাশি। এবং এরা অধিপতি চন্দ্র। চন্দ্র সোয়া 2 দিনে একটা ঘর অতিক্রম করে। এবং আমরা যে হাতে যে বিভিন্ন রকমের ই পরি, যে রত্ন পাথর পরি, আমরা জানতামই না যে মঙ্গলের রত্ন কিভাবে কাজ করে, বুধের রত্ন কি কাজ করে, বৃহস্পতির রত্ন কিভাবে কাজ করে। এই কাজ করে এইভাবে যে মঙ্গল সোয়া 2 দিনে একটা ঘর অতিক্রম করে এবং মহাবিশ্বের যতগুলো গ্রহ আছে সব মঙ্গলের উপর আগে প্রভাব ফেলে চন্দ্রের উপর। তা চন্দ্র দিয়ে ফিল্টার এটা আমার পৃথিবীতে আসে, এই জন্য খারাপ প্রভাবটা চন্দ্রই রেখে দেয়। আবার যখন আমরা রত্নপাথর পড়ি, রত্নপাথরটা চন্দ্র ফিল্টার হইয়া অন্যান্য গ্রহে পাঠাই দেয়। এই দিয়ে এই জন্য চন্দ্রটা ভালো কাজ করে। আর আমাদের মানব দেহে শতকরা 70% জল। এই জল যদি ব্যালেন্স না থাকে তাহলে তার মনে সুখ থাকবে না। আগে জলের ব্যালেন্স করতে হইবে। আর এই জন্য জলের গুরুত্ব সবচেয়ে বেশি। যদি আমাকে জন্মছকে চন্দ্র যদি 6, 8, 12-তে না থাকে তাহলে আগে চন্দ্রের প্রতিকার করতে হবে। এ জায়গায় বার্মায় বার্মার মুক্তা দিলে, বস্ত্রের মুক্তা দিলে সবচেয়ে ভালো হয়। আর না হলে তো অন্য যে কারো ন্যাচারাল মুক্তা, না হলে মুনস্টোন। আর যদি এরা না করা যায় তাহলে একটা কাজ করা যায়। আমরা যে অনেক সময় দাঁড়াইয়ে জল খাই, দাঁড়াইয়া জল খেলে সবচেয়ে সমস্যা, চন্দ্রটা একেবারে ড্যামেজ হয়ে যায়। আর বৃদ্ধ বয়সে তার আরুতে রোগ হইবি, এতে কোনো ভুল নাই। জল খাইতে বসিয়া, এবং আস্তে আস্তে আচ্ছা খাবারটা ঠিক আস্তে আছে, আস্তে খাইতে হবে। আপনি অনেকে কি জোরে হচ্ছে জোরে খাবার ওই খায়। এগুলো আমাকে যদি আমাকে প্রশ্ন করতে বলেন না, হ্যাঁ বুঝলেন? ওকে। সুভাষদা মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে। আপনার মিউট হয়ে গেছে সুভাষদা, আনমিউট করুন। আচ্ছা, এরপরে পড়ছো সুরভি বিশ্বাস। নমস্কার স্যার। সুরভি বিশ্বাসকে প্রশ্ন করবে জয়ন্ত কুমার দেব। আমার মিউট হয়ে গেছিল, আমি তো বলতে পারলাম না স্যার, হাতের চাপ লাগিয়ে মিউট হয়ে গেছিল। আর আপনাকে ধন্যবাদ জানিয়ে এখন দিয়েছেন, মিউট হয়ে গেল। বুঝলেন? ধন্যবাদ দিয়েছে। পরে হ্যাঁ। আপনি পারেন, জানা গেছে, বোঝা গেল। আপনি যা জানেন তা আমরা মানে নিতে পারলাম না, এই জন্য নিতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ আপনার দুঃখিত। স্যার আপনাকে ধন্যবাদ জানিয়ে দিয়েছেন। ওকে। স্যারে মিউট করে দিয়েছে। ক্যামেরাটা ঠিক করেন, আপনার ক্যামেরাটা আবার উল্টে গেছে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জয়ন্ত কুমার দেব, হ্যাঁ শোনা যাচ্ছে। জয়ন্ত কুমার দেব আছেন? হ্যাঁ আছি স্যার। জয়ন্ত স্যার। স্যার, আপনি প্রশ্ন করেন সুরভি বিশ্বাসকে। হ্যাঁ নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। সুরভি ম্যাডাম ভালো আছেন? জি জি স্যার, ভালো আছি স্যার। নবাংশ তৈরি করতে যে ডিগ্রি মানটা ব্যবহার করা, সেই ডিগ্রি মানটা কত? 30 ডিগ্রি। আমরা একটা রাশিকে 30 ডিগ্রিতে ভাগ করব। 9টি ভাগে 30 ডিগ্রিতে ভাগ করব। 9 ভাগ করব একটা রাশিকে। হ্যাঁ, আমি মানটা জানতে চাচ্ছি, নবাংশের মান কত? একটু দাদা, একটু 30 ভাগ 9, এটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। মানে ঠিক আছে, আপনার আনসার হয়েছে। আপনার 173 ডিগ্রিতে কোন নক্ষত্রের অবস্থান? কত দাদা? 173 ডিগ্রিতে কোন নক্ষত্রের অবস্থান? 173 ডিগ্রি। হুম 173 হচ্ছে, এটা হচ্ছে কন্যা রাশিতে আমার কোন নক্ষত্রের অবস্থান? কন্যা রাশিতে, কন্যা হচ্ছে বুধ, অশ্লেষা, বুধের নক্ষত্র, কন্যা রাশি। সরি আচ্ছা, ব্রাহ্মণ রাশি কোনগুলো বলুন? হ্যাঁ, ব্রাহ্মণ রাশি কোনগুলো? রাশিচক্রে ব্রাহ্মণ রাশি কোনগুলো? কোন কোন রাশিকে ব্রাহ্মণ রাশি বলা হয়? বলতে পারছি না দাদা, ভুলে গেছি। স্যার প্রশ্ন কয়টা করব? 3টা করলাম স্যার, আর করব? আচ্ছা ঠিক আছে, 3টার বেশি না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করবেন আমাদের গৌরঙ্গলাল মন্ডল স্যার। রবি ম্যাডাম নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। আচ্ছা আপনি বলেন তো,
এই যে আমাদের হাতে যে এই যে বৃদ্ধাঙ্গুল, জি স্যার। এটা যদি খুব স্ট্রং মোটা হয়, হ্যাঁ সেইটা জাতক জাতিকায় কি গুণাবলী, এবং যদি এই যে আমার মতো বাঁকা, এই যে নিম্ন ঝুঁকে পড়া, 90 ডিগ্রি নিচে যাওয়া, এইটা কি স্যার, ওই, যদি বৃদ্ধাঙ্গুলির জাতক, যদি বৃদ্ধাঙ্গুলি মোটা, আর আর কি বলেন স্যার, মোটা মোটা শক্ত, হ্যাঁ, এবং মোটা শক্ত খারাপ হয়, উল্টা তাহলে সোজা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জাতকের মধ্যে একগুঁয়েমি ভাব, জেদ, এইসব বেশি থাকবে। আর আর কি কি আরেকটা কি, থাকবে? নিজের অবস্থানে সবসময় অনড় থাকবে। আর একটা হচ্ছে ভাইয়া, এই যে বৃদ্ধাঙ্গুল যদি এরকম যদি আমার মতো এরকম পোড়া বাঁকা, এই যে নিম্ন ঝুলে থাকে, এই যে এই যে জাতক জাতিদের কি হয়? 5। আচ্ছা, না আপনি বলেন তো, এই যে চন্দ্রের ক্ষেত্রে এই জায়গা যদি এই যে আমার হাতটা দেখেন যে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের জি স্যার। ক্ষেত্র যদি এখানে এই হ্যাঁ, থাকে, নিচু থাকে, দুর্বল থাকে, যেটা স্ট্রং না থাকে, তাইলে এই জাতকের অবস্থা কি? মানসিক মানসিক অস্থিরতা থাকবে। সেই জাতক আবেগ, মানে আবেগ বেশি থাকবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। আর যদি এটা খুব সুন্দর মসৃণ থাকে, তাহলে তার সুস্থ থাকে, তাহলে তার মানসিক ভারসাম্য, মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে। সে আবেগগতভাবে শক্তিশালী মানুষ হবে, ভুল সিদ্ধান্ত কম নিবে, চিন্তা ভাবনা করে জীবনে সিদ্ধান্ত নিবে। ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, সময় বেশি আচ্ছা নিলাম না। সুরভি, জি স্যার, বলেন নমস্কার তো, স্যার। বলেন স্যার। 300 ডিগ্রি এবং 330 ডিগ্রি জি স্যার। দুইটাই শনির ঘর। জি এখন স্যার। কোন ঘরে শনি কি ধরনের ফল দেয়? স্যার, কুম্ভ হচ্ছে শনির মূল ত্রিকোণ। কোন হুম, ধরনের ফল? স্যার, কোন ধরনের ফল বলতে স্যার, আমি এটা একটু বুঝতে চাচ্ছি স্যার, আপনি কোশ্চেনটা আচ্ছা, ভালো করে বুঝুন। মূল ত্রিকোণ কি করে বুঝবো? স্যার, আনন্দদায়ক স্থানে, এখানে শনি সবচেয়ে ভালো ফল দিবে। মানে কেন ফল দেবে সেইটাই তো বলতে হবে। ওখানে মূল ত্রিকোণ কেন? সে তো মকরও হইতে পারতো। না, এটা তো না স্যার, মকরে না স্যার, এটা না না, বলছি যে কুম্ভ শনি মূল ত্রিকোণ, কেন মূল ত্রিকোণ সেটা বলতে হবে। আচ্ছা, গেল। এখন বলো তো, এক প্রজন্ম কয় বছরকে বুঝাবো আমরা? এক প্রজন্ম। এক প্রজন্ম সমান কত বছর? প্রজন্ম মানে এক যুগ সমান স্যার 12 বছর, এক প্রজন্ম বলতে। আচ্ছা, তাইলে মনে করো যে আমরা তো আমাদের দিন মানকে কয়টা ভাগে ভাগ করছি? এক প্রহর সমান সমান কয় ঘন্টা, কত সমান? আচ্ছা, যাই হোক, ওটাও পারলা। এখন কথা হলো যে আমাদের দ্বাদশ রাশিতে কয়টা জলের ঘর আছে? হ্যাঁ, মীন রাশিতে স্যার। দ্বাদশ দ্বাদশ রাশিতে রাশিতে কয়টা জলের ঘর আছে এবং কি কি? মীন আচ্ছা, রাশি বলো। নিজেই তো মানে জলতত্ত্বের ঘর স্যার, এখানে আবার যেটা বুঝি নাই প্রশ্ন। কোনটা? মীন রাশি তো নিজেই। বলছি দ্বাদশ রাশিতে আমাদের হ্যাঁ। অগ্নি, ও আচ্ছা, পৃথিবী, বায়ু, জল আছে না? স্যার, হ্যাঁ স্যার, জলরাশি কর্কট, বৃশ্চিক, মীন, এই তিনটা হচ্ছে জলরাশি স্যার। আমি স্যার প্রশ্ন আচ্ছা, বুঝতেছি না। এই তিনটির মধ্যে কোনটা কি ধরনের জল সেটা বলো। সেইটা স্যার পাস স্যার, ওটা পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এর পরবর্তীতে হলো রোল নাম্বার 3, সাধন কুমার বণিক, অ্যাডভোকেট সাধন কুমার বণিক। নমস্কার স্যার, আমি একটু যাই, জুম অন রাখবো, শুধু ভিডিও অন রাখতে পারবো না, গাড়িতে থাকবো স্যার। তো
আচ্ছা ওকে, ওনাকে ছুটি দেন, ওনার মা এবারে অসুস্থ, ওনার ছুটি দেন স্যার, প্রেসিডেন্ট স্যার। সাধন বাবুকে প্রশ্ন করবেন অ্যাডভোকেট গরুঙ্গলাল মন্ডল, অ্যাডভোকেট অ্যাডভোকেট টু অ্যাডভোকেট, বলো। স্যার স্যার নমস্কার স্যার। সাধন বাবু স্যার নমস্কার। নমস্কার। আপনি তো অ্যাডভোকেট, দ্বিতীয়ত অ্যাস্ট্রোলজার, আরো অনেক কিছু না না স্যার, অ্যাস্ট্রোলজার হয়ে সারি নেই এখনো। হয়ে গেছেন, আমি বলছি হয়ে গেছেন, এটা আর এটা বাদ হবে না। আপনাদের আমার আশীর্বাদ। অ্যাস্ট্রোলজার হয়েছে মানে কি, আপনি অ্যাস্ট্রোলজার। আচ্ছা, আর এখন কথা হচ্ছে এই যে 12টা যে রাশি আছে, এই জি স্যার। 12টা রাশির ভিতরে এই মৃত্তিকা রাশি কোন কোনটা, কয়টা? কি কি স্যার? মৃত্তিকা রাশি না, মৃত্তিকা রাশি হলো বৃষ রাশি, হ্যাঁ, তারপরে কন্যা রাশি, হুম, তারপরে হলো মকর রাশি। মকর রাশি। আর এই যে 3টা মৃত্তিকা রাশি, এই 3টার ভিতরে কোন মাটিটা ভালো আর কোন মাটিটা খারাপ বেশি? মকর রাশিটা ভালো বেশি। এটা ভালো বেশি, হ্যাঁ। আর খারাপ কোনটা? খারাপ তেমন না, তবে কন্যা রাশিটা হলো ওই দ্বিভাব, এটা বোঝায় আর কি। দ্বিভাবের কারণে এটাকে আমরা একটু তুলনামূলক ভাবে মকর রাশির চেয়ে একটু ডিফার করি। আচ্ছা, ওই যে হাতের ভিতরে একটা জি রেখা স্যার। আছে, আমরা আয়ু রেখা বলি। জি স্যার। এই আয়ু রেখার পাশে একটা মার্শাল রেখা থাকে, জি স্যার। তারে আবার গাইডলাইন বলে, সাপোর্ট লাইন বলে, হ্যাঁ, আবার অনেকে প্রভাব রেখা বলে। এই রেখাটা একটু আলোচনা করেন তো। যার হাতে মার্শাল রেখা বা গাইডলাইন থাকবে, যদি কোনো জাতকের লাইফ লাইন ভগ্ন থাকে বা এলোমেলো থাকে কিংবা ছোট থাকে, তাহলে ওই গাইডলাইন বা মার্শাল রেখা ওই লাইফ লাইনের যে সকল সমস্যা বা দুর্ঘটনা জনিত কারণে ক্ষতির সম্মুখীন হবে, সেইটা মার্শাল রেখা তাকে সাপোর্ট করবে। এবং মার্শাল রেখা আরেকটা হলো কি, খুবই সাহসী রেখা। যার হাতে মার্শাল রেখা থাকবে সে জাতক খুব আত্মবিশ্বাসী হবে, সাহসী হবে। এবং মার্শাল রেখাটা অ্যাকচুয়ালি লাইফ লাইনের কোনো দুষ্টদি যদি থাকে সেটা কেটে যাবে, এবং ওই জাতক খুবই আত্মবিশ্বাসী এবং সম্মানী হবে, এবং তার হাতে অনেক জমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পারছেন। ওই জায়গা যদি জাল চিহ্ন থাকে তাই কি হবে? ওই জায়গায় যদি কারো জাল চিহ্ন থাকে তাহলে মার্শাল, এবং যদি মার্শাল রেখা থাকে তাহলে তার ওই জাল চিহ্নের কারণে তার মামলা মোকদ্দমা করতে পারে। সেই মামলা মোকদ্দমা থেকে লাইফ লাইনটা তার মানে ওই মামলা মোকদ্দমা থেকে সে রেহাই পাবে, অথবা মৃত্যুজনিত কারণও থাকতে পারে। এবং সেই লাইফ লাইনটা, অর্থাৎ মার্শাল রেখাটা, লাইফ লাইনের যত রকম ত্রুটি আছে, এবং ওইখানে যদি জাল চিহ্ন, তীর চিহ্ন যাই থাকুক না কেন, মার্শাল রেখা থেকে সে রেহাই পাবে। ঠিক আছে, পারছেন স্যার। এখন প্রশ্ন করেন স্যার। আচ্ছা, প্রেসিডেন্ট স্যার। এবারে অ্যাডভোকেট সাধন কুমার বণিক স্যার সাহেবকে স্যার প্রশ্ন করবেন স্যার জয়ন্ত কুমার দেব স্যার। জয়ন্ত কুমার দেব স্যার। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ জি, ভালো আছে। আচ্ছা, কালপুরুষ রাশির সপ্তম ভাব থেকে কি বিচার করা হয়? পার্টন মি, এর মধ্যে মনে আসতেছে। যেটার ঘাটতি আপনার আছে, যে বিষয়টার ঘাটতি আপনার আছে, আনসার করুন। আপনার জীবনের ঘাটতি কি আছে সেটা আনসার করুন, তাইলে হয়ে যাবে। কালপুরুষের তাহলে কারো জীবনে যদি বিবাহজনিত কারণ আমার ঘাটতি আছে, সেটা হয়তো। ধন্যবাদ। সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। ঠিক আছে, জয়ন্ত দা, ওকে 100 মার্ক দিয়ে দেওয়া উচিত। আপনার হাতে যা আছে দিয়ে দেন। আচ্ছা, আমরা হচ্ছে ধর্ম ত্রিকোণ কোন কোন রাশিকে বলি?
ধর্ম ধর্ম ত্রিকোণ, কোন 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 রাশিকে ধর্ম ত্রিকোণ বলি? ধনু রাশিকে বলে। ধনু হ্যাঁ, বা ধনু রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি। না হয়নি, সেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি এবং হচ্ছে ধনু রাশি। ধনু হ্যাঁ, রাশি মেষ, আপনি ঠিকই হ্যাঁ, বলছেন। হ্যাঁ, ধনু, আচ্ছা, মেষ, ধনু এবং সিংহ। কোন গ্রহ, 9টা গ্রহের মধ্যে কোন গ্রহ অন্ধকারকে রিপ্রেজেন্ট করে? মেষ রাশি। রাশি বলিনি, বলছি 9টা গ্রহের মধ্যে কোন গ্রহটা অন্ধকারকে রিপ্রেজেন্ট করে? রবি গ্রহ। রবি অন্ধকারকে রিপ্রেজেন্ট করলে এত আলো আমরা কই পাইতাম, জগৎ তো আলো চন্দ্র, আচ্ছা চন্দ্র। ঠিক আছে স্যার, আমার 3টে প্রশ্ন হয়ে গেছে স্যার। আচ্ছা, সাধারণ স্যার তো আমি খুব ভালো দেরি আছে স্যার। স্যার আমি একটু দেরি আছে স্যার, আমি ক্ষমা সাধারণ করছি স্যার, দেরি আছে। যদি সরাসরি করা হইতো তাহলে কিন্তু আপনি উত্তরটা জানতেন, আপনি জানেন কিন্তু সেইভাবে পরিষ্কার করেন নাই। বলেন তো জি স্যার, কালপুরুষের স্যার, 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 কাল স্যার। কালপুরুষের অঙ্গ বিভাগে তুলা রাশি কোন অঙ্গকে দেখে? স্যার, মনে আসতেছে না। যেমন মেষ তো আপনার মাথা দেখে, ঠিক আছে, হ্যাঁ, মেষ, এইভাবে হ্যাঁ, আপনি মেষ। রেডি করে আসেন। মেষের বিপরীত হলো তুলা। হ্যাঁ, ঠিক আছে। এখন তুলা রাশি কত ডিগ্রিতে? তুলা রাশি 320 ডিগ্রি। বাইরে 30 ডিগ্রি যদি একটা ঘর হয়, তাই সপ্তম 3 × 7 = 21, 210 ডিগ্রি। 200, হয় স্যার, 210 ডিগ্রি। আচ্ছা, এখন তুলায় কয়টি নক্ষত্র আছে? 3টি নক্ষত্র। আচ্ছা যাক, ওটা গেল। এখন মনে করেন যে আমরা একটা দিন কয় প্রহরে একটা দিন হয়, এটা তো পারবেন? 24 প্রহরে একদিন। কত? 72 প্রহর। না, এক প্রহর সমান সমান কত সময়? আসলে এগুলি প্রহরে, আমাকে জানতে হবে, এগুলি পারবেন, আমরা জি স্যার, সবাই পারেন। জি, জি এখন স্যার, কথা জি স্যার, হচ্ছে জি স্যার, জি স্যার। যে শনি গ্রহের আগে যদি কোনো গ্রহ না থাকে, মনে করেন যে তাহলে এই শনির অবস্থান কি? তো ত্রিকোণে আছে, কিন্তু তারপর এর অবস্থান কি? আচ্ছা পারবেন আপনি, এইটা পারবেন হলো। আচ্ছা বলেন তো, আমাদের যে চর স্থির দ্ব্যর্থক আছে, তাই না, হ্যাঁ, এর মধ্যে চর রাশি কয়টা? চর রাশি স্যার মেষ। মেষ রাশি চর, তার তুলা রাশি চর, আর হলো মকর রাশি চর এবং কর্কট রাশি চর। হ্যাঁ, তার মানে কয়টা চর হইলো? 4টা। 4টা চর। এখন এই 4টা চর, এই 4টার ক্যারেক্টার, এই চর কি 4টার ক্যারেক্টার এক? না স্যার, বিভিন্ন রকমের আছে। তাহলে কোনটার কি অবস্থান সেটা বলেন তো, মেষের চরের অবস্থা কি? মেষের চর হলো স্যার অগ্নিভাব। আর আচ্ছা, কর্কট হলো, কর্কটের চর? কর্কট হলো জল।
মানে জলধর। মানে সেই জল কি পুকুরের জল? সাধন বাবু, বলছি যে আমাদের 4টি চর আছে। একটা চর হইলো মেষ, কর্কট, তুলা, আর হলো ওইরকম মকর। জল না, মানে শান্ত শান্ত। আরেকটা আছে তুলা, আরেকটা আছে তুলা। তুলা হচ্ছে আর চর, তুলা চর। আরেকটা মকর চর। মকর তুলা, হলো মাটি, তুলা চর মাটির মধ্যে। কিসের চর? মাটি, মৃত্তিকার চর। তুলা কি মাটি? না, তুলা মাটি না, তুলা মাটি না, মানে মকর 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 মাটি, হ্যাঁ। তাহলে মাঝখানটা কি হবে? তুলা কি হবে? তুলা হলো স্যার বায়ু। হ্যাঁ, বায়ু। তাহলে সবটাই পারছি, ধন্যবাদ। স্যার স্যার। এরপরে রোল নাম্বার 4। হ্যাঁ, নমস্কার স্যার। আচ্ছা, স্বপন কুমার চক্রবর্তী, হ্যাঁ আপনি স্যার। তো এটা পারবেন। বলেন তো শনির সাড়ে সাথী হ্যাঁ স্যার। এর এটা স্যার, কয়টি পর্যায় হয়? এটা স্যার আপনার শনির সাড়ে সাথে আপনার 3 পর্যায়ে হয়। এটা মূলত রাশিতে যখন আপনার শনি অবস্থান করে তার আগের ঘরে 2.5 বছর, শনির ঘরে 2.5 বছর, এবং এর পরের ঘরে 2.5 বছর, মোট 7.5 বছর। আচ্ছা, এখন এই যে সাড়ে সাথী হবে, এইটা আমরা কি করে বুঝবো? যখন আপনার শনি যখন রাশিতে অবস্থান করবে তখন, বা তার আগের ঘরে অবস্থান করবে, তখন আপনার মানে আমরা বুঝতে পারবো। এখন রাশি যে কোন রাশিতে আমরা অবস্থান করে এটা বুঝবো, রাশিটা কি করে নির্ণয় করবো? এটা 5টা। আচ্ছা, তাহলে এই যে শনির 3টা পর্যায়, প্রথম পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে কি হবে, তৃতীয় পর্যায়ে কি হবে, এটা তো আপনি ভালো করে পারেন। আপনি বলেন, আমরা শুনি। এটা এখন ব্যাখ্যা করতে পারবো না স্যার। আপনি তো বড় জ্যোতিষ, কেন পারবেন না? আপনি তো ভালো করে লিখছেন, আপনি পারবেন এটা। লেখেন, বলেন, আমার কাছ থেকে আমরা কিছু শিখি। হ্যাঁ, এটা স্যার আর একটু রিভাইজ দিতে হবে স্যার। এটা এখন মেমোরিতে আছে। আচ্ছা, পারবেন। আচ্ছা, এখন এই যে আপনি দণ্ড, পল্টন এগুলো তো শিখছেন। এক দণ্ড সমান কত মিনিট? 1 দণ্ড সমান 60 কলে স্যার 1 দণ্ড। হ্যাঁ, বুঝলাম। তাই এই এক দণ্ড সমান কত সময়? 1 দণ্ড সমান হচ্ছে যে আপনার 1 সেকেন্ড, 60 অনুপলে 1 বিপল, 60 বিপলে 1 পল, 60 পলে 1 দণ্ড, 1 মিনিট সমান 2.5 পল, আর 1 ঘন্টা সমান 2.5 দণ্ড। আপনি শিখেই বলছিলেন, কিন্তু আসলে হিসেবের জায়গায় এসে, আচ্ছা যাই হোক, পারবেন। এখন প্রশ্ন করবেন হলো জয়ন্ত স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা, স্বপনদা নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আচ্ছা, এখন আপনি বলুন তো রাশিচক্রের পূর্ণমান কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি, ঠিক আছে। তো রাশিচক্রে যে চর রাশিগুলো আছে, হ্যাঁ চর স্যার। রাশিগুলো সবগুলো রাশির প্রকৃতি কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন? না স্যার, ভিন্ন ভিন্ন। কোনো একটা রাশির প্রকৃতির ভিন্নতা তুলে ধরুন একটু। তো রাশি আপনার ধরেন, আপনার রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির হ্যাঁ, মেষ আপনার, রাশির প্রকৃতিটি তুলে ধরুন একটু। হ্যাঁ, মেষ রাশি আপনার তো অগ্নিকারক গ্রহ, তার মাথা আপনার মানে সবসময় গরম থাকবে, যে আপনার উগ্রতা থাকবে, মঙ্গলের প্রভাব থাকবে তার ভিতরে। আপনার যেহেতু তার শাসক গ্রহ মঙ্গল,
তো সেই হিসাবে আপনার সে সেনাপতি হতে পারে, জেদ পুলিশ বেশি হতে থাকবে পারে। তার। হ্যাঁ, হ্যাঁ, যে ঠিক রাজজেদ আছে। বেশি থাকবে স্যার। ধন্যবাদ আপনাকে স্যার। 3টে প্রশ্ন হয়ে গেছে স্যার। আচ্ছা, প্রশ্ন করবেন অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল। জি স্যার, হ্যাঁ স্বপন স্যার, বাবু নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার গৌরাঙ্গ স্যার আপনার মাথা দেখা যাচ্ছে না, আপনার চেহারা দেখা যাচ্ছে না, শুধু বডি দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ফোন জায়গা রাখতে হবে, ফোনটা খারাপ হয়ে গেছে যেহেতু কাজ করা তো। স্বপন বাবু, হ্যাঁ স্যার। এই যে আপনি তো অনেক অভিজ্ঞ, হয়তো ভাইবা বোর্ডে আমি যদি ওরকম ভুল করবো, এটা হয়ে থাকে। হুম, এই যে আমরা যে হাত দেখি, হ্যাঁ স্যার। এই হাতের ভিতরে এই যে ভাগ্যরেখা, হ্যাঁ স্যার। ভাগ্যরেখা হ্যাঁ দুইটা জায়গা দিয়ে উৎপত্তি হয়। একটা হলো এই যে এইখান দিয়ে দেখেন আমার উঠছে, দেখেন দেখতে পাচ্ছেন এইখান দিয়ে, হ্যাঁ হ্যাঁ আরেকটা হ্যাঁ স্যার। চন্দ্রের ক্ষেত্রের দিকে ওঠে। হ্যাঁ স্যার। আমার ভাগ্যরেখাটা কিন্তু চন্দ্রের থেকে উঠছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ দুইটা রেখার একটু আহ, বৈশিষ্ট্য আলোচনা করেন বা স্যার, ক্লাসিফিকেশন। এটা স্যার আয়ু রেখা থেকেও আপনার মানে আপনি যেটা বলছেন এটা আয়ু রেখা থেকেও উঠতে পারে, আবার চন্দ্র রেখা থেকেও উঠতে পারে। আয়ু রেখা থেকে, হ্যাঁ, তো আয়ু রেখা থেকে আপনার যেই জায়গা থেকে আপনার উঠবে, আপনার সেই জায়গা থেকে তার আপনার সুফলটা দেবে, এবং চন্দ্রক্ষেত্রের থেকে উঠলে তার সুফলটা আরো বেশি অধিক হবে স্যার। এই চন্দ্র থেকে যার ভাগ্যরেখাটা ওঠে তার একটা আলাদা ভাব থাকে, সেই ভাবটা, প্রধান ভাবটা কি? এই চন্দ্রমাস আপনার সুফল যেগুলো আছে ওগুলো ভোগ করবে স্যার। যাই হোক, ওটা আপনার পারেন, কিন্তু হয়তো এখন মনে আসে নাই। এখন কথা হচ্ছে যে আমরা এই যে 12টা রাশি, আমাদের মূল তো রাশি, হ্যাঁ এই রাশির ভিতরে হ্যাঁ 12টা রাশি, এর ভেতরে আগুন রাশি আছে, মাটি রাশি আছে, জল রাশি আছে। হ্যাঁ স্যার। আগুন, মাটি, জল, বায়ু রাশি আছে, চার হুম, প্রকার রাশি আছে। হুম, এখন হুম, এই জল রাশি, হুম। তিনটা জল রাশি আছে, তিনটা জল রাশির একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য আলোচনা করেন তো, কোনটার কি? জল রাশি হচ্ছে স্যার মীন রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। হ্যাঁ, এই তিনটা রাশি একটু বৈশিষ্ট্য আলাদা আলাদা একটু করেন তো, কোনটা কি জল? ওই যে আগে প্রেসিডেন্ট বলছে যে কোনটা পুকুরের জল, কোনটা নদীর জল, কোনটা সমুদ্রের জল। কর্কট রাশির জলটা স্যার আপনার মানে স্বচ্ছ জল, কর্কট রাশির জলটা। হুম, আর বৃশ্চিক রাশির আপনার জলটা হবে একটু আপনার মানে ঘোলাটে টাইপের। আমি আর বলছি মীন যে কোনটা হ্যাঁ, পুকুরের জল, কোনটা নদীর জল, আর কোনটা সমুদ্রের জল। এটা স্যার ক্লিয়ার উত্তর দিতে পারবো না স্যার, একটু আচ্ছা, sorry। ভেবে বলতে হবে। আচ্ছা, এই যে 150 ডিগ্রিতে কোন রাশি? 150 ডিগ্রিতে স্যার সিংহ রাশি। আচ্ছা, ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, আমার 3 প্রশ্ন হয়ে গেছেন, অন্য প্রশ্ন করেন। ধন্যবাদ স্বপন কুমার চক্রবর্তী। এরপরে রোল নাম্বার 5 বাবুল কুমার দেবনাথ। নমস্কার স্যার। বাবুল নমস্কার কুমার স্যার। দেবনাথ আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, নমস্কার। বাবুল কুমার দেবনাথ, আপনি তো বলেন তো, ধনু রাশিতে চন্দ্র 22 ডিগ্রিতে, তাহলে এই লোকের শরীর সাড়ে সাথে কবে শুরু হবে, কখন শুরু হবে? তার পূর্ব সারা যে 7.5 বছর যেটা থাকে, যে শনির সাথে যদি 3 ডিগ্রি আর চন্দ্রে থাকবে, তখন আপনার পূর্বশারা আর শুক্রের নক্ষত্রে থাকবে। লাস্টে আমি মকর রাশিতে, মকর রাশিতে এখন যান। বলছি তো, মনে করেন যে ধনু রাশিতে 22 ডিগ্রিতে চন্দ্র আছে,
তাহলে ওই জাতকের কোন দশায় জন্ম হবে, কোন কোন নক্ষত্রে জন্ম, কোন কোন পূর্বসারা নক্ষত্রে জন্ম হবে। পূর্বসারা নক্ষত্রে। আচ্ছা, তাইলে মানে পূর্বসারা নক্ষত্র মানে কোন নক্ষত্রে, এই মানে কোন শুক্রের, তাহলে শুক্রের দশায় তার মহাদশা শুরু হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি প্রথম প্রশ্ন করছিলাম যে ধনু রাশিতে যদি চন্দ্র 22 ডিগ্রিতে থাকে তাহলে ওই জাতকের 7.5 কোন ঘর থেকে শুরু হবে এবং কত ডিগ্রি থেকে শুরু হবে? তিন ডিগ্রি থেকে 22 ডিগ্রি পর্যন্ত। বাবারে, ধনু রাশির যদি 7.5 শুরু হয় কোন রাশি থেকে শুরু হবে? শনি গোচর যখন, শনি যখন কোন রাশিতে আসলে 7.5 শুরু হবে? বৃশ্চিক। ঠিক আছে, তাই বৃশ্চিকের কত ডিগ্রি থেকে আসলে পার শনি শনি এই ডিগ্রিতে যখন আসবে তখন 7.5 শুরু হবে, এর আগে না। 22 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। হ্যাঁ, 22 ডিগ্রি। শনি যখন 22 ডিগ্রিতে প্রবেশ করবে তখন তার এটা 7.5 শুরু হবে। এই যে 7.5 যে কয়টা পর্যায় আছে? 7.5 বছরে কয়টা অধ্যায় পার করতে হবে? 3টা পর্যায় স্যার। আচ্ছা, এই 3টা পর্যায়ের মধ্যে আপনি সবগুলি মিলে এই কথা বলেন যে আপনার ওই সময় ওই জাতকের কি কি করতে পারে? ওই সময় ওই জাতকের স্যার যে কোনো শুভ কাজে হ্যার বাধা বিঘ্নতা আসতে পারে এবং বিশেষ করে হ্যার আর্থিক ক্ষয়ক্ষতি বিঘ্নতা থেকে ধরতে পারে। আর ওর যে কোনো শুভ কাজেই মানে যে কোনো কাজ বলতে হ্যার বাধা প্রায় চলবে। ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিচ্ছেন। এবারে প্রশ্ন করবেন হলো জয়ন্ত স্যার। বাবুলদা নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন? হ্যাঁ, আশীর্বাদ দাদা। বুধের মহাদশা কত বছর হয়? বুধের মহাদশা হয় 7 বছর। আপনি প্রশ্নটা বুঝুন, তারপর উত্তর দিন। বুধের মহাদশা কত বছর হয়? বিংশতির গণনায় বুধের মহাদশা কত বছর হয়? আচ্ছা, ঠিক আছে, এবার বলুন রাশি কয়টি? রাশি 12টি। নক্ষত্র কয়টি? নক্ষত্র 27টি। পুরুষ নক্ষত্র কোনটা? অশ্বিনী। তারপরে প্রশ্ন হয়ে গেছে স্যার, প্রশ্ন হয়ে গেছে স্যার। মানে বাবুল যেভাবে প্রথম দিকে উত্তর দিচ্ছে সেইভাবে দিতে হবে। তোমার এনার্জি ডাউন কেন? এবার প্রশ্ন করবেন গরম গলা স্যার। বাবু নমস্কার। নমস্কার বাবু। আচ্ছা, আমরা এই যে প্রেসিডেন্ট আগে বলছে এই যে প্রহর তার দণ্ড, কয় দণ্ডে 1 দিন? 8 দণ্ডে। 8 দণ্ডে 1 দিন? দেখেন তো। 8 প্রহর 1 দিন। আমি বলছি দণ্ড। দণ্ড দণ্ড 24। সরি স্যার। আচ্ছা, দেখ ওটা বাদ দিলাম। আচ্ছা, এই যে হাতের ভিতরে শিরোরেখা বলে এই যে একটা রেখা আছে, যে হাতের ভিতরে শিরোরেখা, এই শিরোরেখাটা যদি কাটা ছিঁড়া অমসৃণ পাতলা চিকন থাকে সেই জাতক বা জাতিকার জীবনে কি কি প্রভাব পড়বে? শিরোরেখা কাটা বা ভগ্ন থাকলে স্যার ওই জাতকের মানসিক দুশ্চিন্তা এবং ওর শারীরিক উপর প্রভাব ফেলতে পারে
একে ওকে দুঃখ দৈন্যতায় ভুগাতে পারে। যদি পাতলা চিকন হয় তার কি হবে? পাতলা চিকন যদি সুস্পষ্ট হয় তাহলে স্যার ভালো ফল দিবে, আর যদি অস্পষ্ট হয় তাহলে ওর হাড়ের কিছু সমস্যা দেখা দিতে পারে শরীরে। আচ্ছা, 300 ডিগ্রিতে কোন রাশি হয়? দিচ্ছি 300 ডিগ্রি। 300 ডিগ্রি বলছি, একটু হিসেব করেন, সহজ মিলিয়ে যাবেন। 10 স্থানে স্যার কুম্ভ, কুম্ভ না সরি, মকর রাশি স্যার। ঠিক আছে, আমার প্রশ্ন শেষ, এখন স্যার প্রশ্ন করুন। ধন্যবাদ বাবুল কুমার দেবনাথ।